মেঘালয়া গিয়ে আমি এই বিখ্যাত ঝর্ণাটা দেখতে গেছিলাম। দারুণ সুন্দর অথচ খটখটে শুকনো। মেঘালয়া মানেই সবুজ পাহাড়, গাছের শেকড় দিয়ে তৈরি সেতু। কিন্তু এসবের আয়ু আর কতদিন? এটাই প্যারাডক্স। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হওয়া সত্ত্বেও গ্রামগুলো শুকিয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে? চলুন দেখি। রান্না করো, পরিষ্কার করো, চাষ করো, জল আনো, চক্র চলতেই থাকতো। সিঙ্গেল মাদার মনিকা নংগ্রুমের দিনগুলোয় এক মুহূর্তেরও বিশ্রাম ছিল না। আগে জল আনতে হতো পুরনো পদ্ধতিতে। বাঁশের নল ব্যবহার করে উৎস থেকে আমরা জল তুলতাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এই জল আনতে সবচেয়ে বেশি কষ্ট হতো বাচ্চাদের। ওরা আগে জল ভরে এনে তারপর তাড়াহুড়ো করে স্কুলে যেত। মনিকার সারাদিনের কাজ এখনও প্রায় একই, তবে একটা বড় পরিবর্তন হয়েছে। এখন বাড়ির কাছেই জল পাওয়া যাচ্ছে। আমরা আছি মাউসিনরামে। সর্বোচ্চ গড় বার্ষিক বৃষ্টিপাতের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই গ্রামটা। গড়ে বছরে প্রায় 1200 সেন্টিমিটার বৃষ্টি হয়। পৃথিবীর অন্যতম আর্দ্র এলাকা মাউসিনরাম। তাও মনিকার মতো গ্রামবাসীদের জলের উপর ভিত্তি করে দিনের পরিকল্পনা করতে হয়। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় যায় জলের পেছনে। আমাদের এখান থেকে প্রায় 500 মিটার দূরে আছে ফুৎকারের ঝর্ণা। আগে আমরা সেই ঝর্ণাটাতে যেতাম। এখান থেকে হেঁটে যেতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগতো। ফিরতে লাগতো আরো 30 মিনিট, কারণ পিঠে জল নিয়ে আমাদের সাবধানে হাঁটতে হতো, না হলে জল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। মেঘালয় বরাক মেঘনা নদী অববাহিকার মাঝে অবস্থিত। তবু মনিকার গ্রাম পংকুংয়ে জল ধরে রাখা যায় না, প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও। খাড়া পাহাড়ি জমি, পাথুরে মাটি, বন উজাড় ও জমির ব্যবহার বদলে যাওয়ার কারণে বৃষ্টির জল দ্রুত নেমে যায়। ফলে ভূগর্ভস্থ জলস্তর ঠিকমতো ভরে না এবং ঝর্ণাগুলো জল পায় না। ইনি পরিবেশ বিজ্ঞানী বি.কে. তিওয়ারি। মেঘালয়ের অদ্ভুত বৃষ্টির ধরন নিয়ে কয়েক দশক ধরে গবেষণা করছেন। মেঘালয়ের সবচেয়ে বেশি বৃষ্টি হয়, কিন্তু সীমিত কয়েকটা জায়গায়। চেরাপুঞ্জি, মাউসিনরাম আর ওই মালভূমি এলাকায়। বাকি জায়গায় বছরে 250 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টি হয়, যা খুব বেশি নয়। তার উপর বৃষ্টি হয় বছরে প্রায় 6 মাস। বাকি সময় শুকনো থাকে, বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বেশ শুষ্ক। মেঘালয়ের প্রায় 80% মানুষ প্রতিদিনের জলের জন্য ঝর্ণার উপর নির্ভর করেন। এই ঝর্ণাগুলোতে ভূগর্ভস্থ জল প্রাকৃতিক পথ পেয়ে ওপরে উঠে আসে। আগে সারা বছর জল থাকতো, এখন অনেকগুলোই শুধু কিছু সময়ের জন্য জল দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের বণ্টন আর তীব্রতায় পরিবর্তন এসেছে। জনসংখ্যা বাড়ছে, সেই সাথে ভোগ ও উৎপাদন বাড়ছে। ফলে জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর চাপও বাড়ছে। তবে আশার আলো দেখা যাচ্ছে। কিন্টি উল্যাং খারবানির মতো তরুণ স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসছেন ঝর্ণাগুলো রক্ষা করতে। পাহাড়ে হেঁটে হেঁটে জলের উৎস খুঁজে বার করছেন। ভূগর্ভে জল ধরে রাখার এলাকাগুলোর মানচিত্র তৈরি করছেন। ঢাল বরাবর ট্রেঞ্চ খুঁড়ে জল ধরে রাখার চেষ্টাও করছেন। তারা স্থানীয় গাছ লাগাচ্ছেন যাতে বৃষ্টির জল আবার মাটির ভেতরে যেতে পারে। যেখান থেকে জল বেরোয় শুধু সেই জায়গাটাই ঠিক করছেন না, বরং সম্পূর্ণ স্প্রিং শেড অর্থাৎ লুকানো ভূগর্ভস্থ ব্যবস্থা যা একটা ঝর্ণাকে সজীব রাখে, সেগুলো পুনরুদ্ধার করছেন। আমরা আরো স্প্রিং চেম্বার বানিয়ে সেগুলো ঠিকভাবে দেখভাল করতে পারি, তাহলে গ্রামবাসীদের আর সমস্যায় পড়তে হবে না। আমাদের একটা দায়িত্ববোধ আছে, বিশেষ করে জলের মতো সম্পদ রক্ষা আর সংরক্ষণ করার।
যুবকদের এই উদ্যোগ ধীরে ধীরে সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। প্রায় বছর খানেকের মধ্যে মেঘালয় জুড়ে ৫৫,০০০-এরও বেশি ঝর্ণা নথিভুক্ত করা হয়। এতে বোঝা গেছে কোনগুলো শুকিয়ে যাচ্ছে ও কোথায় জরুরি পদক্ষেপ দরকার। ২০১৪ সাল থেকে এই উদ্যোগকে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার স্প্রিং প্রোটেকশন ইনিশিয়েটিভের মাধ্যমে। কাজটা দেখভাল করছেন মেঘালয় বেসিন ডেভেলপমেন্ট অথরিটির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ওয়াংকিট কে সুয়ের। এই কাজে তিনি স্থানীয় সম্প্রদায় ও সরকারি উদ্যোগকে একত্রিত করছেন। মূলত এখানকার সম্প্রদায়গুলোর ক্ষমতাকেই কাজে লাগাই। তাদের শুধু জিপিএস ডিভাইস দিয়েছি, কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখিয়েছি। এর মাধ্যমে বেশ কিছু জিনিস পর্যবেক্ষণ করতে পেরেছিলাম, যেমন জলে কতটা দ্রবীভূত পদার্থ আছে, লবণাক্ততা কতটা বিদ্যুৎ পরিবহন হয়। তাছাড়া ব্যবহারিক দিকের তথ্য নথিভুক্ত করেছি, যেমন প্রতি মাসে কত জল বেরোচ্ছে, গ্রামের কারা এই ঝর্ণার উপর নির্ভর করে। তবে মেঘালয়ের ঝর্ণা বাঁচানো শুধু জলের ব্যাপার নয়, এর সাথে জড়িয়ে আছে জমিও। এখানকার প্রায় ৯৫% জমি সরকারের নয়, বরং প্রথাগত আইন অনুসারে গোষ্ঠী ও পরিবারের মালিকানাধীন। তাই অনেক ঝর্ণা ব্যক্তিগত জমিতে, যদিও পুরো গ্রাম সেগুলোর উপর নির্ভর করে। তাই জল ব্যবস্থাপনার জন্য প্রয়োজন আলোচনা, আস্থা এবং সম্মিলিত বোঝাপড়া, বিশেষ করে যখন জমির মালিকরা সেখানে থাকেন না অথবা যখন গোষ্ঠীগত জমির অভাব দেখা দেয়। অনেক ভালো উদাহরণ আছে যেখানে মালিকরা স্বেচ্ছায় তাদের জমি দান করেছে। তবে অনেক জায়গায় কমিউনিটির নিজস্ব জমি নেই। সেখানে হস্তক্ষেপের সুযোগ নেই। মনিকার গ্রামে ঝর্ণাগুলো আবার বয়ে চলেছে। ১ ডজনের বেশি ঝর্ণা পুনরুদ্ধার হয়েছে। এখন গ্রামের মানুষই সেগুলোর দেখভাল করেন। আমরা নিজেদের ছোট ছোট দলে ভাগ করে নিয়েছি। আমাদের ১০ জন সদস্যের এক একটা দল। প্রতি সপ্তাহে আমরা রুটিন মেনে চলি। নিয়মিত ঝর্ণাধারাটা পরিষ্কার করি। এই পদক্ষেপের ফলে পুরো গ্রামই উপকৃত হয়েছে। এখন যে কোনো সময় জল পাওয়া যায়, আগের মতো লাইনে দাঁড়াতে হয় না। মেঘালয়ের বৃষ্টি ভেজা পাহাড়ের কোলে গ্রামের মানুষরা উদ্যোগ নিয়ে শুকিয়ে যাওয়া ঝর্ণায় জল ফেরাচ্ছেন, যাতে মনিকার মতো পরিবারগুলোকে আর মাইলের পর মাইল হাঁটতে না হয় জলের খোঁজে।